নেত্রকোনায় আজ জুলাই পদযাত্রা করবে এনসিপি। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি নেত্রকোনা রাজপথে কি হচ্ছে এবং এনসিপি নেতাকর্মীদের কিন্তু তারা খুবই ভয়ঙ্কর অবস্থা করতেছে। গোপালগঞ্জ থেকেও আপনারা দেখতে পারবেন সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এদিকে আজ গোপালগঞ্জ থেকেও খারাপ অবস্থা চলছে নেত্রকোনাতে। এনসিপি নেতাদের ভয়াবহ অবস্থা তুপের মুখে পড়ে, চারদিক তুলপার হয়েছে। ডক্টর ইউনূস বিপদে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এনসিপি পদযাত্রা কর্মসূচিতে কথা বলছে নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি। সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ। তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যে তিনি ফিরবেন। তবে শেখ হাসিনা যেরকম একরোখা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায়, তিনি ফিরতে পারেন। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে। হ্যাঁ ভাই, আগামী 9 দিন ভয়ঙ্কর। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। এই প্যাকেজের মধ্যে কি আছে? এইভাবেই অনেক উত্তেজনা চলছে সারা বাংলাদেশে। আর এইদিকে আজ এনসিপি নেতাকর্মীদের উপর কঠিন আক্রমণ পড়ে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন এনসিপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে তাদের পদযাত্রা করতেছে। আপনারা দেখেছিলেন গোপালগঞ্জে তাদের সাথে কি হয়েছিল। খুবই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ তাদেরকে কিন্তু ব্যানের ভিতরে করে তাদেরকে রক্ষা করেছিল। তারপর কিন্তু কক্সবাজারেও তাদের উপর আক্রমণ করা হয়। ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। এখন আমরা কি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা, বাংলাদেশ কিন্তু আবারও উত্তাল হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায়। শিক্ষার্থী, জনগণ সবাই এক হয়ে তাণ্ডব করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই। নেত্রকোনায় আজকে কি হয়েছে, অন্যদিকে এনসিপি নেতাকর্মীরা কি বলতেছেন এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি করতেছেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি, ইন্টারন্যাশনাল জাতীয় সিতে চাঁদাবাজ পিতে পার্টি, অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্র নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের। তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ, সার্জিস এবং হাসনাত গংদের পকেটের একদম গহীন দরিয়ায়। গতকাল রাতে গুলশান 2 নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ, নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই 5 জনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম, সাদমান সাদার, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা। এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিশন, অর্থাৎ ডক্টর ইউনূস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে, এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ, এই চাঁদাবাজ, এই ডাকাত, এই রাজাকার, এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার। প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চিনিচুরের পোলা, তার সাথেও এই বাটপারের ছবি আছে। নাহিদ ইসলাম যে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয়ক, তার পিতা যে পেটমুটা, এই পেটমুটা হচ্ছে একটা চরিত্রহীন লম্পট, একটা নারী লিপসুক। এই নারী লিপসুক একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ, রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে। তদবির, লবিং, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাহিদের পিতা। নাহিদের পিতার সাথে তার একটা ব্যাপক সখ্যতা এই রিয়াদের। দেখেন ছবিতে
বাবর বিএনপির সেই 10টা আগস্ট মামলার আসামি লুৎফুজ্জামান বাবরের সাথে কি হাসি মুখে ছবি, আরে সোনা ময়না জাদু পাখি, এই মাসুদ ভালো হইলো না। ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সেক্রেটারি বা কিছু একটা হবে, বন্ড মাসুদের সাথেও তার ছবি। কাইল্লা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল, চট্টগ্রাম সমন্বয়কের কাইল্লা রাফির সাথেও কি চমৎকার ছবি, পাশাপাশি চেয়ারে বসা, সহদর মায়ের পেটের ভাই। হাসনাত আব্দুল্লাহ চাঁদার ভাগটা হাসনাত মনে হয় বেশি পায়, জন্য কুলের মধ্যে বসায় নিছে। গদা নাহিদ উর্ফে পেটকা নাহিদের সাথে কি চমৎকার ফুটেজ, উজ্জ্বল ছবি, আহারে শোনা। সব শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যোজ্জ্বল, চাঁদ মুখখানা ছবি দিয়ে ভরা। আহারে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রিয়াদ সাহেব। এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি, তাদের দখলদারিত্ব, তাদের সব। গতকাল মোস্তফা সরোয়ার কি জানি একটা নাম সাংবাদিকের, তিনি বলতেছিলেন যে একটা থানার ওসি বলতেছিল তাকে ফোন করে, তার বন্ধু সম্ভবত, সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এই বাটপার কিশোর গ্যাংয়ের গুন্ডা সন্ত্রাসী জঙ্গিরা ঢোকে এবং তাদের সব অনৈতিক দাবি দেওয়া মেটাতে গিয়ে পুলিশ মোটামুটি বিরক্ত, বিপর্যস্ত। এই জায়গা থেকে পুলিশের মুক্তির কোনো পথ আমি দেখছি না। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, একজন ধর্ম উপদেষ্টা, তিনি বলবেন জুলাই বিপ্লবের পর দেশে কোন ধরনের আইন চলবে সেটা নির্ধারণ করবেন আলেম ওলামারা। দেশের সংবিধান নাই, দেশের আইন শৃঙ্খলার নিয়ম নীতি সব বাদ, দেশে কি ধরনের আইন চলবে সেটা নাকি নিয়ন্ত্রণ করবে এই জঙ্গিরা, এই তৌহিদি জনতারা, এই তথাকথিত আলেম ওলামার নামে পেশাদার সন্ত্রাসীরা, পেশাদার জঙ্গিরা। দর্শক, এইভাবে এই দেশটাকে কোথায় ঠেলে দিচ্ছে আপনারা বুঝতেছেন? আপনারা এখনো প্রতিবাদ জানাচ্ছেন না। আজ শাম্মী আহমেদের বাসায় ডাকাতির জন্য গিয়েছে, কালকে আপনাদের বাসায় যাবে, পরশুদিন আরেকজনের বাসায় যাবে, এভাবেই চলবে তাদের অভয়ারণ্য। তারা থামবে না, তারা থামার মতো নয়, তারা থামার জন্য আসে নাই, তারা এই দেশটাকে লুট করার জন্য এসেছে, তারা এই দেশের ভাড়াটে খুনি, তারা এই দেশটাকে একটা ফিলিস্তিনে পরিণত করতে চায়, তারা এই দেশটাকে একটা গাজায় পরিণত করতে চায়, তারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে সোমালিয়া বানাতে চায়, যেখানে কোনো আইন থাকবে না, কোনো নিয়ম থাকবে না, কোনো সংবিধান থাকবে না, কোনো রাষ্ট্রযন্ত্র থাকবে না, যেখানে কোনো প্রকার আদালত থাকবে না। আসসালামু আলাইকুম। গত 2-3 দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক শো অনুষ্ঠিত হয়েছে। তা হচ্ছে সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে, তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে, অনেকের কাছে সত্য মনে হতে পারে। আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এটুকু বলে রাখি যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্র্যাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো খবর এ নিয়ে হয়নি। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয়, অনেক খবরই আড়ালে পড়ে থাকে, সব খবর উঠে আসে না, যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন এই খবরটি ভারতের কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম, তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মী খুন হয়েছেন, তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয়। এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি। তিনি বলছেন বাংলাদেশে গত বছরে 5 আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে, সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে, হতেই পারে, তার এই অভিযোগ থাকতেই পারে। কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা, সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক কিছু নয়? তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত। সামনে যে 5 আগস্ট আওয়ামী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 5 আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ রব রয়েছে, নানান আয়োজনের দিনটি উদযাপন করবে।
এটি যেমন সরকার উদযাপন করে, পাশাপাশি এই কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে, অনেকেই তেমনটি মনে করেন। কেন? নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, সত্যতার কিছু লেশ মাত্র থাকতেও পারে, জানি না, এরকম কথা শোনা যাচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে। পূর্ব নির্ধারিত যে বিষয়গুলি আজকের আলোচনার এজেন্ডা ছিল, শেখ হাসিনা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য, সেদিকে একবার নজর ফেরাই, দেখি আজকের আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা। আলোচনায় আজকেও সবাই একমত হন যে ইউনূস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে। জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ, সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে। দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে, আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। সেই ঢেলে সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে, নির্বাচনেরও খুব দেরি নেই। সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয়, এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে। কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলোকে খুব বেশি এখন সেগুলো শুনলে চলবে না, গুরুত্ব দিলে চলবে না। সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায়। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনূস সরকারের আসল চেহারা, সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা। তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরাল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা। বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না, কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা করা হবে কাদেরকে কিভাবে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, সেই ব্ল্যাকলিস্টেড কিন্তু করা হয়েছে। এরপরে প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল, এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার, অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগ এর বিরুদ্ধতা করতে পারেনি, কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না। কিন্তু বর্তমানে ইউনূস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে, ইন্টারন্যাশনাল স্তরে, সর্বত্র। আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা খুব কাজের হয়। সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত, সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে। এবারও 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে। হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে। বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেওয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে। বাংলাদেশ এবার ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে আওয়ামী লীগ এবং সেই প্রতিরোধী জনতার পাশে। এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ। এখন কয়েকদিন আগে তার একটা অডিওতে শুনলাম তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যে তিনি ফিরবেন, এবং তার আগে একটা অডিওতে তিনি অনেকটা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে আমি আজ দেশ ছাড়া, এবং দেশের জন্য তার যে মমতা বা হাহাকার সেটা সেই অডিওতে উঠে এসেছিল, এবং তার কথায় বোঝা যাচ্ছে তিনি অনেকটা অ্যাগ্রেসিভ দেশে ফেরার জন্য। এখন যতটুকু জানা যায় যে তার পরিবার চেয়েছিল তিনি যাতে যুক্তরাজ্যে চলে আসেন, যুক্তরাজ্যে যাতে বসবাস করেন পরিবারের সবার সাথে, এবং যুক্তরাজ্যে ফিরতে হলে তার হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার ট্রাভেল ডকুমেন্ট রয়েছে, এবং যে টিউলিপ তিনি এমপি এবং বর্তমান গভর্নমেন্টের এমপি, প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তার ভালো সম্পর্ক। সুতরাং হাসিনার জন্য একটা ভিসা জোগাড় করা হয়তো খুব একটা কঠিন না, কিন্তু শেখ হাসিনা নিজেই রাজি নন। তিনি অনেকটা একরুকু, তিনি মনে করছেন তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরবেন, যেটি হচ্ছে তার মানে আশা অথবা একাগ্রতা। কিন্তু প্রশ্ন উঠেছে আদৌ তিনি ফিরতে পারবেন কিনা। তার উপরে 300-র উপরে মামলা, কিন্তু আওয়ামী লীগের কেউ বিশ্বাস করেন তিনি হুট করে দেশে ফিরে আসতে পারেন, কারণ তিনি অনেকটা একরোখা স্বভাবের। কিন্তু কথা হলো তিনি চাইলেই কিন্তু ফিরতে পারবেন না, ব্যাপারটা এরকম না। ভারত সরকার তাকে ফিরতে দেবে কিনা, কারণ নিরাপত্তা ইস্যু আছে। আরেকটা হতে পারে তিনি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এসব কথা বলছেন যে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে যাব, সপ্তাহখানেকের মধ্যে ফিরবো, ইত্যাদি ইত্যাদি। এইসব বলায় আবার নেগেটিভ ইম্প্যাক্টও আছে। সরলপ্রাণ অনেক কর্মী তার কথায় বিশ্বাস হয়ে যখন দেখবে যে তিনি ফিরেন না, তখন তারা আবার হতাশ হয়ে পড়তে পারে। তারা ভাবতে পারে নেত্রী তার কথা রাখেন। আপাতত শেখ হাসিনা যে ফেরার ঘোষণা, এটা অনেকটা ফ্যান্টাসি পর্যায়ে। এটা হয়তো শুনতে ভালো লাগে আওয়ামী লীগের লোকদের যে নেত্রী আসছেন, এলেই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু শুনতে ভালো লাগলো বাস্তবে তা ঘটছে কিনা। তবে শেখ হাসিনা যেরকম একরোখা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায়। তিনি ফিরতে পারেন, তবে তার সম্ভাবনা হচ্ছে 1%।
আমি মনে করি শেখ হাসিনার উচিত এখন অবসরে যাও। তার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। 80 বছর বয়সে একজন মানুষের সব অর্গান ঠিক মতো কাজ করে না, গায়ের জোরে কিন্তু করাতে পারবেন না। 44 বছর যাবত তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, মানে আর কত? অন্যদের তো একটু সুযোগ দেওয়া উচিত নাকি? সুযোগ দিয়ে দেখা দরকার, বিকল্প নেতৃত্ব তৈরি করা দরকার। এখন তো তার সময় নাতিপুতি নিয়ে জীবনকে এনজয় করা, দেশ বিদেশে ঘুরে বেড়ানো, অবসর যাপন করা, এবং এটি হচ্ছে আমাদের সমাজের কালচার। আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ছিল, সেখানে যারা বীর শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করে শুরু করছি আজকে। গতকাল 1971 সালে এই দিনে সশস্ত্র সম্মুখযুদ্ধে শহীদ হন নেত্রকোনার ডাক্তার আব্দুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তার আছে ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, নিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের জামাল উদ্দিন। অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা 71 ওন করি না, কিন্তু 71ও আমাদের, 24ও আমাদের, বাংলাদেশের সবার। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বা এনসিপি নেতাকর্মীদের বিষয়ে কথা হয়, এনসিপির উপর যে বিভিন্ন প্রভাব পড়তেছে, তাদের উপর যে আবার অনেকে যে ছাদাবাজি করে গ্রেপ্তার হচ্ছে, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখানে যে শেখ হাসিনাকে নিয়ে কথা হচ্ছে এইটা নিয়েও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।